নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কেমন খেলছে, স্পেন্সার জনসন কিরকম বোলিং করছে ইনজুরি থেকে ফিরে, সেই সব নিয়ে আমরা আলোচনা করব এবং তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া টেস্ট সেকেন্ড ডে নিয়েও একটু আলোচনা করে নেব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে যদি ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া সেকেন্ড ডে নিয়ে কথা বলা যায়, তো আরও একটা ফ্রাস্ট্রেটিং ডে কিন্তু ইন্ডিয়ার জন্য গিয়েছে। প্রথমে স্মিথ আর কামিন্স ফ্রাস্ট্রেটেড করলো, লাস্টে যেতে যেতে কোহলি আর জয়সওয়ালের উইকেটটা করে গেল। মানে মাঝামাঝি দিনটা ঠিকই গেছিল। হ্যাঁ, মাঝখানে অবশ্যই রোহিত শর্মা তো অতিরিক্ত বেশি আমাদেরকে ফ্রাস্ট্রেশন দিয়ে ফেলেছিল। তো দেখো, মানে সত্যি বলতে কি, ফার্স্ট সেশনের খেলা আমি দেখিনি। অ্যালার্ম দিয়েছিলাম 5:30 নাগাদ, যে ভাবছিলাম প্রথম আধ ঘন্টায় হয়তো ইন্ডিয়া একটা দুটো উইকেট ফেলে দেবে। উঠে দেখি না, কামিন্স আর স্মিথই ব্যাট করে যাচ্ছে এবং খুব একটা ভালো সংকেত পেলাম না। ভাবলাম তার থেকে 2 ঘন্টা আরো ঘুমিয়ে নিই, সেটাই কাজের কাজ হবে। মানে আজকে আমি সেকেন্ড সেশন থেকে খেলা দেখেছি এবং একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি সেটা বলতে পারি। তবে জানি না ইন্ডিয়া নতুন বল পেয়েও ফার্স্ট সেশনে কি এমন বাজে বোলিং করলো যে কামিন্স আর স্মিথ মিলে 112 রানের পার্টনারশিপ করে দিল। নতুন বল হাতে এসেছে, 299 6 উইকেট, সেখান থেকে অ্যাটলিস্ট 400-র মধ্যে অস্ট্রেলিয়াকে আটকে দেবে, এটা এক্সপেকটেশন ছিল। বাট সেখানে স্মিথ কামিন্স মিলেই 411 রান নিয়ে চলে যায়, দেন স্টার কেসে 455 নিয়ে চলে যায়। লাস্ট অব্দি কিন্তু 474 রানে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারে। মানে প্রায় 100 রান, যেটা অ্যান্টিসিপেটেড ছিল আজকের দিনে, সেটা কিন্তু অস্ট্রেলিয়া বেশি করে ফেলে। স্টিভ স্মিথ আরও একটা দুরন্ত 100। তবে যেভাবে আউট হয়েছে একদম মানে যাতা আউট ছিল, 140 রান করে। বাট ভাই সিরাজের মনে হচ্ছে এবার রেস্ট লাগবে, কারণ সিরাজ উইকেট পায়নি, রান বেশি দিয়েছে, সেই সব তো একদিকে থাকছেই, কিন্তু যখন বোল্যান্ডার নাথান লিওন ব্যাট করছে তাদের সামনেও সিরাজকে ভয়ঙ্কর লাগেনি। তো সেখানে তাদেরকে আউট করার জন্য যদি বুমরাকে আনতে হয়, সেখানে আর কিছু বলার নেই। সেখানে পরের টেস্টে সিরাজকে রেস্ট দিলেই ভালো এবং রোহিত শর্মা, তারও রেস্ট নিয়ে নেওয়া উচিত। অ্যাকচুয়ালি অবসর নিয়ে নেওয়া উচিত লাল বলের ক্রিকেট থেকে। তবে সেটা অবসর নেওয়াটা একদম পার্সোনাল সিদ্ধান্ত। তবে দলের ভালোর জন্য যদি চাই, রোহিত শর্মার হয়তো পরের ম্যাচটা না খেলা উচিত, বাদ দেওয়া উচিত। যদি নেক্সট ইনিংসে রোহিত শর্মা 100ও করে, তাহলেও আমি এই কথাটা বলবো, কারণ এতটা আন্ডার কনফিডেন্ট রোহিতের মতো প্লেয়ার মানায় না। নিজের লেগাসি, রোহিত একটা বড় প্লেয়ার, নিজে খারাপ করছে। মানে রোহিত শর্মা ব্যাট করতে এলেই মনে হচ্ছে আউট হয়ে যাবে। একটা ব্যাপার দেখো হতে পারে, রোহিত যে আগের দুটো টেস্টে যেখানে পিচ অনেক শক্ত ছিল সেখানে 6 ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল, সেটা হয়তো নিজের ফর্মের কথা ভেবেই, যে 6 ব্যাট করতে এলে বল পুরনো হয়ে গেলে ব্যাট করে সুবিধা পাবো। এদিনের পিচ ভালো ছিল, সেটা একটা কারণ হতে পারে। রোহিত নিজেকে ওপেনিংয়ে নিয়ে এসেছে, যে সহজ পিচে রান করে ফেলবো, সেটা করতেও ব্যর্থ। প্রথম টেস্ট ইন্ডিয়া জিতেছিল, ক্যাপ্টেনও রোহিত ছিল না, রোহিত টিমে ছিল না, টিম বেটার লেগেছিল। রোহিত টিমে আসার পর থেকে কিন্তু টিমটাকে খারাপ লাগছে, এটা তুমি অস্বীকার করতে পারো না। বোলিংয়ের সময়ও খারাপ লাগছে, এটা তো কোইন্সিডেন্স না। নিউজিল্যান্ডের সঙ্গে 3টে টেস্ট হারা, দেন রোহিত যখন থেকে অস্ট্রেলিয়াতে এসেছে ইন্ডিয়ার খেলার মান পড়ে যাওয়া, আর ব্যাটিং তো বাদই দাও। ওটা কি আউট হলো আজকে তুমি বলো? ওই আউটটা এই পিচে মানায়, যেই পিচে এত ভালো বল ব্যাটে আসছে, যাতা যাতা। সেখানে রোহিতের নিজের জন্য অ্যাটলিস্ট লাস্ট টেস্ট না খেলা উচিত, দেশের জন্য লাস্ট টেস্টটা না খেলা উচিত, যেরকম ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে ভাই, তোমার KL রাহুল, সে তো ওপেন করছিলই, ভালো করছিল, আজকে তাকে 3 নম্বরে আসতে হয়। নাথান লিওন KL রাহুল আসার পরই হালকা স্লেজিংয়ের সুরে বলে যে তুমি কি এমন ভুল করলে যে তোমার ব্যাটিং অর্ডার পিছিয়ে গেল। তবে KL রাহুল এবং জয়সওয়াল মিলে সামলে দিয়েছিল, খেলছিল ভালো। তবে KL রাহুল যে বলটায় আউট হলো, বিশ্বের হয়তো 90% ব্যাটসম্যান ওই বলটায় আউট হয়ে যাবে। ব্রিলিয়ান্ট বল ছিল একটা কামিন্সের, অসাধারণ ডেলিভারি একটা, KL রাহুলকে আউট করে দিয়ে চলে যায়। তবে থার্ড সেশনে বিরাট কোহলি এবং জয়সওয়াল মিলে একটা দুরন্ত পার্টনারশিপ করছিল। কোহলিকে আজকে অনেক অনেক বেটার লেগেছে, আউটসাইড অফ স্ট্যাম্পের বলে হাত দেয়নি এবং নিজের বডির কাছে খেলেছে, যেই ভুলটা বারবার করছিল সেটা করেনি। এবং দুরন্ত একটা পার্টনারশিপ কিন্তু জয়সওয়াল এবং কোহলির মধ্যে হচ্ছিল, দেখে মনে হচ্ছিল দুজনেই বড় রান কিন্তু টার্গেট করছে। জয়সওয়াল 150-200 টার্গেট করছে, কোহলি একটা হয়তো 100 টার্গেট করছে। বাট ভাগ্য খারাপ থাকলে যেটা হয়, একটা 100 রানের পার্টনারশিপও হয়, তবে তারপরে একটা আনফর্চুনেট রান আউট। দোষ কাকে দেবে কিছু বলার নেই। বিরাট কোহলি ছুটে নিতে পারতো, রান নিয়ে নিলে রানটা হয়ে যেত। জয়সওয়াল ডেঞ্জার এন্ডে ছিল, আবার জয়সওয়ালেরই মেনলি কল ছিল, এবং ওই রান আউটটা কিন্তু সব কিছু চেঞ্জ করে দিল। মানে টেস্ট ক্রিকেটে রান আউট এর থেকে বাজে কিছু হয় না, এবং সেখানে কিন্তু জয়সওয়াল রান আউট হলো। এবং তারপর কিন্তু তার পরের বলে বোধহয় যেটা কোহলি খেললো, হয়তো কোহলির মাথায় ওই ব্যাপারটাই চলছিল, রান আউটের ব্যাপারটা। এবং যে আউটসাইড অফ স্ট্যাম্পের বল এত ভালো করে ট্যাকেল করলো গোটা ম্যাচ জুড়ে প্রথম থেকে, সেটাই কিন্তু তারপরে মানে কি বলবো, তাকে আর কি ঠেকাতে গিয়ে আউট হয়ে গেল। সেম ফ্যাশনে আউট হলো বোল্যান্ডের কাছে। হয়তো
সেখানে কনসেন্ট্রেশন লুজ হয়েছিল এবং পরে নাইট ওয়াচম্যান আকাশদীপ আউট হয়ে যায়, যেখানে 153 রানে মাত্র 2 উইকেট ছিল, সেখানে 154 4 159 5 হয়ে দিনের শেষে ইন্ডিয়ার স্কোর হচ্ছে 164 রানে 5 উইকেট। এখন লক্ষ্য এটাই যে প্রথমে ফলোঅনটা কাটিয়ে নিক, তারপর যতটা সম্ভব লিড কমানো যায়। যদি 100 রানের লিডও অস্ট্রেলিয়া পায় তাহলেও বলতে হবে ইন্ডিয়া ভালো ব্যাটিং করেছে এরপর থেকে বাকি সময়টায়। মেনলি ঋষভ পন্তের উপর একটা বড় দায়িত্ব থাকবে, নজর থাকবে, যদিও পন্ত কিন্তু হতাশই করেছে এখন অব্দি এই সিরিজে। এরপর যদি আমরা চলে যাই কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কেমন ফর্মে আছে, তোমরা কালকে থেকে অনেকেই এই ভিডিওটা বানানোর জন্য বলেছিলে, বিশেষ করে স্পেন্সার জনসনের বোলিং নিয়ে ভিডিও বানাতে বলেছিলে, কারণ স্পেন্সার জনসন ইনজুরি থেকে বিবিএল এ প্রথম ম্যাচে এসেই দুরন্ত বোলিং করেছে, আর আমি অ্যাকচুয়ালি গোটা স্পেন্সার জনসনের স্পেলটা ফলো করেছি। কালকে বানিয়ে দেওয়া উচিত ছিল, বাট আমি ফুটবল দেখবো বলে আর সময় পাইনি ভিডিওটা বানানোর। তো সেখানে কালকে স্পেন্সার জনসনের ব্রিসবেন হিট কিন্তু পার্থ স্করচার্সের এগেনস্টে খেলতে নেমেছিল এবং ব্রিসবেন হেরে গিয়েছে, তবে ব্রিসবেনের হয়ে কিন্তু স্পেন্সার জনসন ইনজুরি থেকে ফিরে ব্রিলিয়ান্ট বোলিং, 4 ওভার 20 রান 4 উইকেট। যতটা শুনতে ভালো লাগছে বোলিং তার থেকেও বেটার করেছে স্পেন্সার, উইকেটের সংখ্যা আরও বাড়তেও পারত, ব্রিলিয়ান্ট বোলিং। তো স্পেন্সার জনসন প্রথম ওভার বল করতে আসে, প্রথম ওভারেই তোমার মেডেন উইকেট, ফিন অ্যালেন নিউজিল্যান্ডের ওপেনার তাকে আউট করে। আর ফিন অ্যালেনের কিন্তু বিগ ব্যাশ জাতা যাচ্ছে, প্রথম ম্যাচে 6, দ্বিতীয় ম্যাচে 4, 0, তারপর 0, মাত্র 12টা বল এই 4টে ম্যাচে খেলতে পেরেছে। ফিন অ্যালেন জাতা খেলছে, তবে সেখানে কিন্তু ফার্স্ট ওভার ব্রিলিয়ান্ট শুরু করে স্পেন্সার জনসন, মানে ইয়র্কারগুলোও কিন্তু খুব সুন্দর আর কি করছিল, এবং প্রথম 2 ওভারে মাত্র 3 রান দিয়েছিল, প্রথম 2 ওভারে 3 রান, একটা মেডেন, একটা উইকেট, এটা স্পেন্সার জনসনের ফিগার ছিল। এবং প্রথম 12টা বলের মধ্যে 11টা ডট বল করেছে, মানে রানই দেয় না 11টা বলে, সেই লেভেলের কিন্তু একটা স্টার্ট করে। দেন পরবর্তীকালে একটা ওভার ওই 14-15 ওভারের মতো সময় করে, সেই ওভারটাও ভালো বোলিং করে। কুপার কর্নলি আর অ্যারন হার্ডির মধ্যে পার্টনারশিপ হচ্ছিল, সেখানে এসে স্পেন্সার জনসন কিন্তু কুপার কর্নলিকে আউট করে এবং লাস্টে একদম 19 নম্বর ওভার বল করতে আসে, সেখানে এসে কিন্তু প্রথম বলেই স্পেন্সার জনসন ক্যাচ তুলিয়ে দিয়েছিল অ্যাস্টন টার্নারের, যেই ক্যাচটা কিন্তু ফেলে দেয়, মানে কুনেম্যান ছিল, ক্যাচটা মিস করে। তবে তারপরেও কিন্তু বাকি দুটো উইকেট ওই ওভারে নেয়, অ্যাস্টন টার্নারকে ফাইনালি আউট করিয়ে দেয় এবং পরবর্তীকালে অ্যাস্টন আগার আসে, তাকেও কিন্তু প্রথম বলে আউট করে স্পেন্সার জনসন। 4টে উইকেট নেয় এবং বলের গতি, যেই সময় একটুখানি মানে গতি লাগিয়ে বল করেছে 145 ছিল, সেখানে কিন্তু গতিও আছে, তার সঙ্গে সঙ্গে হিট দ্য ডেক যে বোলিং করতে স্পেন্সার জনসন উস্তাদ, একদম মানে পিচে হিট করে বোলিং, সেটাও কিন্তু খুব সুন্দর করেছে। তার বল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মারতে গিয়েই ব্যাটসম্যানেরা আউট হয়েছে, বল ব্যাটে ঠিকঠাক কানেক্ট করতে পারছিল না, যদিও স্লোয়ার বলগুলোও কিন্তু দেখছিলাম ভীষণ এফেক্টিভ, মানে 145-এর পর 110-এর স্লোয়ার বল করেছে, যদিও তাতেই একটা 6 খেয়ে গেছিল, ব্যাটসম্যান বুঝে গেছিল বলটা। তবে নর্মালি দেখতে গেলে 140 স্পিডের পর যদি 110 স্পিডে বল করে, সেটা ব্যাটসম্যানকে রীতিমতো সমস্যায় ফেলবে, এবং সেটা হয়তো ব্রাভোর আন্ডারে অনেক বেশি ভালো কেকেআর টিমে করতেও পারবে স্পেন্সার জনসন। দারুণ বোলিং করেছে সব মিলিয়ে কিন্তু স্পেন্সার, এবং ইনজুরি থেকে ফিরেই কিন্তু 4টে উইকেট নিয়েছে, এবং নতুন বলে যেরকম ইয়র্কারও দেখেছি, সুইংও দেখেছি, সব কিছু করেছে আর কি এই ম্যাচে। তো সব মিলিয়ে কিন্তু একটা দারুণ কামব্যাক স্পেন্সারের হয়েছে, এটা কলকাতার জন্য অবশ্যই ভালো নিউজ। বাকি বিজয় হাজারে ট্রফিতে কালকে কেকেআর প্লেয়ারদের দিন মোটামুটি গিয়েছে, যেখানে অঙ্কৃশ রঘুবংশী একটা ভালো ইনিংস খেলেছে, 18 বলেই 50 করেছে, তোমাদের কালকে আপডেট দিয়েছিলাম সেটা। বাকি প্লেয়ারদের কথা বললে হিমাচল প্রদেশ বনাম রাজস্থান ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু বৈভব আরোরা ঠিকঠাক বোলিং করে, 10 ওভারে 65 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে, একটু এক্সপেন্সিভ গিয়েছে বাট 3টে উইকেটও পেয়েছে। তবে তার পাশাপাশি কিন্তু পাঞ্জাব বনাম কর্ণাটক ম্যাচে কলকাতার 2 প্লেয়ার, তাদের দিন খুব একটা ভালো যায়নি, যেখানে রমনদীপ সিং ব্যাট হাতে মাত্র 2 বলে 2 রানই করতে পারে, মায়াঙ্ক মার্কান্ডে ব্যাট হাতে মাত্র 1 রান করে, বোলিং করতে এসেও কিন্তু মায়াঙ্ক মার্কান্ডে 6 ওভারে 42 রান দিয়ে কোনো উইকেট পায়নি। বাকি হরিয়ানা বনাম ঝাড়খণ্ড ম্যাচে অনুকূল রয় 10 ওভার বোলিং করে 52 রান দিয়ে 1 উইকেট পেয়েছে এবং ব্যাট হাতে 32 রানও করেছে। তারই সঙ্গে সঙ্গে আরেকটা ম্যাচ ছিল কেরালা বনাম মধ্যপ্রদেশ, যেখানেও ভেঙ্কটেশ আয়ারের দিন কালকে ভালো যায়নি, 5 বলে মাত্র 5 রানই করতে পেরেছে এবং বল হাতেও 2 ওভারে 15 রান দিয়ে ফেলেছে। বাকি তামিলনাড়ু বনাম উত্তরপ্রদেশ ম্যাচটার দিকে নজর ছিল, একদিকে রিঙ্কু সিং, উল্টো দিকে বরুণ চক্রবর্তী, এবং দুজনেরই অ্যাকচুয়ালি ম্যাচ কিন্তু ভালো গিয়েছে। তো সেই ম্যাচে কিন্তু বোলিংয়ের কথা বললে বরুণ চক্রবর্তী কিন্তু 6 ওভার 5 বল করে 36 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে, ভালো বোলিং করেছে, এবং উত্তরপ্রদেশকে অ্যাকচুয়ালি রীতিমতো তামিলনাড়ু চাপে ফেলে দিয়েছিল। 114 রানে তামিলনাড়ু জিতেছে, যারা 284 করেছিল, উত্তরপ্রদেশ মাত্র 170 রানেই আটকে গিয়েছিল। নীতিশ রানা 28 বলে 17 রান করে, বাট যেই সময় উত্তরপ্রদেশ চাপে পড়েছিল সেই সময় কিন্তু ক্যাপ্টেন রিঙ্কু সিং টিমকে সেই চাপ থেকে বার করার চেষ্টা করে, ভালো ব্যাটিং করে, 43 বলে 55 রান করে, 50 ওভারের টুর্নামেন্টে 43 বলে 55 রান, মানে ভালো স্ট্রাইক রেটেও খেলেছে। বাট লাস্ট অব্দি রিঙ্কু আউট হওয়ার পরে কিন্তু উত্তরপ্রদেশ এমনিতেই চাপে ছিল,
বাট দেন একদম ম্যাচ হেরেই যায়। রিঙ্কুর 55 রানের ইনিংসটা কোনো কাজে আসেনি। বাকি তো অজিঙ্ক্য রাহানে প্রথম দিকের কিছু ম্যাচে রেস্ট নিচ্ছে, সে এখনও বিজয় হাজারের ট্রফিতে নামেনি। এর পরের ম্যাচ থেকে মেবি রাহানে কিন্তু ফিরতে পারে মুম্বাই টিমে। আর কর্ণাটক টিম তো তোমার মনীষ পান্ডেকে ছাড়াই খেলছে এবং তারা কিন্তু সেখানে স্কোয়াডে লুবনীত সিসোদিয়াকে এনেছে, বাট তাকে কিন্তু প্লেইং 11-এ রাখছে না। বাকি তোমার উমরান মালিক এখনও ইনজিওর্ড, সেও এখনও খেলেনি। তো এই আপডেটগুলোই ছিল কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা বিজয় হাজারের ট্রফিতে কে কেমন খেলছে, কে কেমন রান করছে তোমাদের জানিয়ে রাখলাম। তোমরা যদি বিজয় হাজারের ট্রফি নিয়েও আপডেটগুলো চাও, যে কলকাতার কোন প্লেয়ার কে কেমন ফর্মে আছে, কে কেমন রান করছে, তাহলে কমেন্টে জানিও, সেগুলোও বানিয়ে দেবো। শোয়েদ মুস্তাক আলী নিয়ে বানাচ্ছিলাম কারণ সেটা T20 ফরম্যাট ছিল, এটা 50 ওভার্স ফরম্যাট বলে তোমাদের জিজ্ঞেস করলাম। যদি তোমরা চাও আমি অবশ্যই বানিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।